আপনারা কি কখনো নিজেরা চিন্তা করেছিলেন যে আপনাদের মধ্যে কোথাও কোনো ত্রুটি বা সাধারণ মানুষের সাথে সংযোগের কোনো ঘাটতি আছে কিনা? কেন আপনাদেরকে এরকম বলা হয় যে বামপন্থী দল মানেই যেন নাস্তিক্য এবং ধর্মবিদ্বেষ তাদের মধ্যে আছে, এবং একটি বিশাল জনগোষ্ঠীর সাথে আপনারা ডিসকানেক্টেড, এরকম একটা বিষয় কেন সামনে এসেছে? এবং সেটার কিছুটা তো সত্যিও বটে। না, দুটো কারণে। ধরুন, এটার একটা পরিকল্পিত প্রপাগান্ডা এই জন্য বললাম। যখন ভাষা আন্দোলনটা হলো, উর্দু ভাষার বিরুদ্ধে যখন আহ, বা- বা- বিরোধিতাটা হলো যে বাংলা মাতৃভাষাটা কেড়ে নেওয়া যাবে না, তখন পাকিস্তানিরা কিন্তু এই ষড়যন্ত্র মানে কথাটা ছড়িয়ে দিয়েছিল যে ও আচ্ছা আচ্ছা, এরা পাকিস্তানের ইন্টিগ্রিটিটা নষ্ট করতে চায়। এটা যে আমার ভাষার দাবিতে আন্দোলন ছিল। আচ্ছা, আদমজিতে জুট মিলের শ্রমিক আন্দোলনটা যখন গড়ে উঠেছিল বামপন্থীদের নেতৃত্বে, তখন কিন্তু পাকিস্তানের মনে করছে এই যে আদমজির কারখানার বিরুদ্ধে এরা বোধহয় কথা বলছে। কিংবা আমরা ধরুন যে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার কথা যখন বলা হয়েছিল, তখন যারা দাঁড়িয়েছিল, এই যে অনেক দীর্ঘদিন ধরে পাকিস্তান আমলে বামপন্থীদের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছিল, সেটারই কিন্তু ধারাবাহিকতাটা এখনো আছে। আর তারপরে আমাদের দেশে দুটো দারুণ ঘটনা ঘটেছে। সে ঘটনাগুলো কি, যখন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দেওয়া হলো, আমরা বললাম বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে ভারত তার পাটকলগুলো আধুনিকায়ন করছে, আর বাংলাদেশের পাটকলগুলো বন্ধ করে দিচ্ছ। তখন ওই পাটকল বিক্রি করা, পাটকল কিনে নেওয়ার জন্য যারা উদ্গ্রীব হয়েছিল, তারা কিন্তু বিরাষ্ট্রীয়করণটাকে সমর্থন করেছিল। আমরা বামপন্থীরা আবার বিরাষ্ট্রীয়করণের বিরোধিতা করেছিলাম। ফলে এখানে কিন্তু এই প্রশ্নটা আছে। আর একটা আছে কি, মজুরির দাবিতে আন্দোলন অথবা নারীদের স্বার্থে আন্দোলন। আচ্ছা, নারীদের যখন বলি যে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তখন একদল কিন্তু বলে নারীদের সমান অধিকারের নামে তারা কি আসলে ধর্মের আচারের বিরুদ্ধেও যাচ্ছে। এই জন্য যখনই কোনো গণতান্ত্রিক ইস্যুতে আমরা দাবি গড়ে তুলি, সেটা ভাষার জন্য হোক, সেটা নারীর জন্য হোক, সেটা সঙ্গীতের জন্য হোক, সেটা স্বাধীনতার জন্য হোক, প্রতিপক্ষ আমাদেরকে এইভাবে একটা টার্গেট করার চেষ্টা করে। একটা বিষয় খেয়াল করার মতো, যে মৌলানা ভাসানীর মতন মানুষকেও কিন্তু নাস্তিকতার অপরাধে অপরাধী করে বলা হয়েছিল। একসময় তো তাকে লুঙ্গি সর্বস্ব মৌলানাও বলা হয়েছে, আর এক সময় তাকে বলা হচ্ছে তিনি নাকি নাস্তিক্যকে মানে প্রমোট করছেন। ফলে আমাদের এখানে দুটো বিষয় আছে। মেয়েদেরকে ধন্যবাদ। যেমন মেয়েদেরকে যেমন সহজে টার্গেট করা যায়, আর একটা হলো যে ধর্ম দিয়ে যে কোনো মানুষকে কিন্তু ইয়ে করা যায়। আপনারা দেখবেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারাও কিন্তু একজন আরেকজনকে যখন ঘায়েল করতে চান, তখন তাদেরকে হয় কাফের, না হলে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, না হলে মুশরিক হয়ে গেছে, এইরকম কথা বলেন। ফলে এটা হচ্ছে কি রাজনীতি। আপনার একটু যেমন রতন, আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে পারসেপশন একটা অনেক বড় ব্যাপার রাজনীতিতে, রাইট? তো এই যে মানুষের মধ্যে যে পারসেপশনটা ক্রিয়েটেড হয়েছে, এটা দূর করার জন্য আপনারা কি করেছেন? মানে আমরা তো কখনো দেখিনি যে বাসদ গিয়ে আম, মাদ্রাসায় পড়ছে যারা ছাত্ররা, তাদের সাথে বসে এটা সংলাপ করছে, এরকম উদ্যোগ তো আপনাদের মধ্যে দেখিনি। আমরা কিন্তু মাদ্রাসাতেও আমাদের ছাত্র সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছি। এবং আপনার হয়তো খেয়াল আছে, ভাষা আন্দোলনের একজন খুব বড় নেতা ছিলেন আহমেদুর রহমান আজমি। তিনি কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। এবং আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এমনকি আমাদের দেশে না, ভারতেও কংগ্রেসের নেতা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। হ্যাঁ, তারাও কিন্তু এ থেকে আসা। মানে আমাদের এখানে কিন্তু এই দৃষ্টান্তগুলো যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু ধন্যবাদ। খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে পরিকল্পিতভাবে যে প্রচারণাটা চালানো হয়, এবং আপনি 2 দিন পরেই খেয়াল করে দেখবেন যখন ইলেকশন রাজনীতিটা জমে উঠবে, তখন যে কে কাকে ধর্ম নিয়ে আবার আক্রমণ করবে। এবং ইতিমধ্যে তো অনেককেই মানে ইহকালে ভোট দিলে আমি পরকালে বেহেশত পাবেন, এইরকম প্রচার যারা করে, সেই প্রচারের বিরুদ্ধে যখন আমরা থাকবো, তখন আমাদেরকে আবার এই ধরনের কথা হয়তো শুনতে হবে।